তুই এতক্ষণ কোথায় ছিলি? স্কুল তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাহলে এতক্ষণ কোথায় কোথায় ঘুরছিলি? তুই নিজে থেকে বলবি নাকি আমি রান্নাঘর থেকে খুন্তিটা আনবো? তাড়াতাড়ি মুখ খোল, শুধু শুধু আমাকে বিরক্ত করিস না কিন্তু। আমি কোথায় যাবো আবার? আর কে বলেছে আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে? আজকে কোনো স্পেশাল দিন নাকি? স্কুল তো টাইমেই ছুটি হয়েছে, আর আমি তো টাইমেই বাড়ি এসেছি। আচ্ছা তাই? আজকে তোদের স্কুলের প্রাক্তন হেডমাস্টার মারা গেছেন বলে তাড়াতাড়ি স্কুল ছুটি দেওয়া হয়নি, এটাই বলছিস তো? তাহলে আমি কিন্তু তোর সব বন্ধুদের মায়েদেরকে ফোন করে জিজ্ঞাসা করব। না না, কাউকে ফোন করতে হবে না, আমি সব বলছি। তার আগে বলো, তুমি কিভাবে জানলে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে? অর্পিতার কথা শুনে চন্দ্রিমা উপর থেকে চিৎকার করে কথা বলতে শুরু করে। দেখেছো কাকিমণি, বললাম না বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেছে। আগেও দেখো গিয়ে এমন কত কি করেছে। আজকে তো আমি বললাম তাই। কি শিক্ষা পাচ্ছে এটুকু মেয়ে, একবার ভেবে দেখো তো কাকিমণি। ক্লাস 9-এ উঠতে না উঠতেই তোর কি ডানা গজিয়েছে? টিচার সময় মতো বাড়ি ফিরে আসছে, আর স্টুডেন্ট বাড়িতে মিথ্যা কথা বলে সিনেমা দেখতে যাচ্ছে। ভাগ্যিস চন্দ্রিমা তোদের স্কুলের টিচার হয়েছে, না হলে সব শয়তানি তো আমার সামনেই আসতো না। আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে রঞ্জনা দেবী অর্পিতাকে খুব বকাবকি করে। একটি শহরে অর্পিতাদের একটি দোতলা বাড়ি ছিল। সেই বাড়ির ওপরের তলায় অর্পিতার জ্যাঠার পরিবার থাকতো, আর অর্পিতা তার বাবা তপন বাবু এবং মা রীতা দেবীর সঙ্গে নিচের তলায় থাকতো। অর্পিতার বাবার সাথে তার জেঠুর বনাবনি একেবারে নেই বললেই চলে। অর্পিতার জ্যাঠার মেয়ে চন্দ্রিমা অর্পিতার চেয়ে বয়সে অনেক বড় এবং উচ্চশিক্ষিত হলেও সেও তার কাকু কাকিমার অর্থাৎ অর্পিতার বাবা মায়ের সাথে আর না হয় অর্পিতার সাথে ঝগড়া করত। অর্পিতা এখন ক্লাস 9-এ পড়ে। সেও খুব একটা ছোট নয় যে মুখে মুখে উত্তর দিতে পারবে না। একদিন অর্পিতা স্কুলের জন্য বেরোবে এমন সময় চন্দ্রিমা উপর থেকে একটা আবর্জনার প্যাকেট নিচে ফেলে। তুমি আমার স্কুল শেষ হয়ে যাওয়ার পর আমার সাথে একটু দেখা করো তো, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব, খুব দরকার। এখন আসি, বুঝলে? তোর সাথে আমি দেখা করব? তোর সাথে কোনো এক জায়গায় যাব, তাও আবার তোর দরকারে? তোর মনে হয় এটা সম্ভব? নিজের থেকে উচ্চতলার মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আরে বাবা, জানি বলেই তো বলছি। আর দরকারটা আমার নয়, তোমার। তুমি 4টে নাগাদ আমার স্কুলের সামনে চলে এসো, বুঝলে? ভুল করেও ভুলে যেও না যেন, না হলে কিন্তু তোমারই লস হবে। এই তুই কি যাতা বলছিস রে? কথার কোনো মাথা মুন্ডু নেই। এই নাকি তুই ক্লাস 9-এ পড়িস? ছি ছি, পাগল টাগল হয়ে গেছিস বোধহয়। তুমিও তো এত বড়, এই নাকি স্কুলের টিচার হওয়ার পরীক্ষা দিচ্ছ? এই টিচারের নমুনা? আর পাগল আমি হয়েছি না তুমি হয়েছো? আমার মুখের সামনে এভাবে আবর্জনার প্যাকেটটা ফেললে কেন তুমি? চোখে দেখতে পাও না? ওই জন্যই তো বলছি দেখা করতে। আমি নিজে তোমাকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাব। আমি জানি ডাক্তার কোথায় বসে। তুই তো জানবি, নিজের চেকআপের জন্য তোকে তো যেতে হয় নিশ্চয়ই। তবে আমার এখন এসবের দরকার নেই। আমার যেখানে আবর্জনা ফেলার কথা মনে হয়েছে আমি সেখানেই ফেলেছি। আর তুই ক্লাস 9-এ পড়ে আমাকে আমার শিক্ষা দীক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছিস, তাই না? এভাবেই আবার দুই তলায় থাকা দুই পরিবারের মধ্যে সাংঘাতিক ঝামেলা লেগে যায়। এভাবে আবার ঝগড়া লাগিয়ে স্কুলে পালিয়ে গেলি, তাই তো? পালা পালা, তুই কতদিন পালাবি? তারপর তো আমি তোর ক্লাস টিচার হয়ে তোদের স্কুলে যাব। তারপর দেখবো স্কুলের টিচারের সাথে এক বাড়িতে থেকে কেমন করে তুই ঝামেলা এড়িয়ে যাস। অর্পিতা আর কথা না বাড়িয়ে স্কুলে চলে যায়। স্কুলে যেতেই তার চোখ মুখের অবস্থা দেখে তার বন্ধুরা বুঝতে পারে অর্পিতার বাড়িতে আবার কিছু একটা হয়েছে। তারা সবাই তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসে। অর্পিতা তার বন্ধুদেরকে বলে যে তার দিদি কিভাবে তাকে বিরক্ত করছে। আবার তোর দিদি তোকে ডিস্টার্ব করছে নিশ্চয়ই। এসব তো রোজই হচ্ছে, আর তুই তো রোজই মন খারাপ করছিস। কোনো লাভ হচ্ছে কি? তার চেয়ে বরং ছেড়ে দে না। রোজ কেন করবে এরকম? সবাইকে ওরা ডিস্টার্ব করে। প্রত্যেক দিন অকারণে অশান্তি করে। এই শিক্ষা নিয়ে ও নাকি টিচার হবে। টিচার এরকম হয়? এত হিংসুটে, এত কুচুটে। আমি চাই ও যেন কোনোদিনও টিচার না হতে পারে। এসব কথা বলিস না। ও টিচার হয়ে চাকরি করতে বাড়ির বাইরে বেরোলেই তো তোর সুবিধা। যত কম বাড়িতে থাকবে তত কম তোদের জ্বালাবে। চাকরি না হওয়ার কথা না বলে উপরওয়ালাকে বল যেন তাড়াতাড়ি চাকরিটা হয়ে যায়।
এই একটা কথা তুই একদম ঠিক বলেছিস। তাহলে আমি স্কুলে এসে শান্তিতে থাকবো, আর আমার বাবা মাও বাড়িতে থেকে শান্তি পাবে। জেঠু জেঠিমা ঝগড়া না করলেও দিদিভাই ইচ্ছে করে ঝগড়া করে, সেটা তো অন্তত বন্ধ হবে। এভাবে অর্পিতা এবং তার বন্ধু বান্ধবরা নানান রকমের আলোচনা করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। অর্পিতা একদিন স্কুলে যাওয়ার সময় দেখে চন্দ্রিমাও তৈরি হয়ে বেরোচ্ছে। অর্পিতা তাকে যতই পাশ কাটিয়ে যেতে চায়, চন্দ্রিমা ততই অর্পিতার পেছন পেছন চলতে থাকে। অর্পিতা স্কুলে যাওয়ার জন্য যেই পাশে ওঠে, চন্দ্রিমাও সেই পাশেই ওঠে। কিছুক্ষণ এমন চলার পর অর্পিতা ভীষণ রেগে যায়। তুমি কি বাইরেও আমাকে শান্তি দেবে না? তুমি কেন আমার পেছন পেছন ঘুরছো বলো তো? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। আমি কেন তোর পেছন পেছন ঘুরতে যাব? বরং তুই আমার সামনে সামনে থেকে আমাকে বিরক্ত করছিস। আমি আমার কাজে যাচ্ছি, তোকে আমি বিরক্ত করছি না। নিজেকে হিরোইন ভাবা বন্ধ কর। এই কথা শুনে অর্পিতা খুবই রেগে যায়। কিছুক্ষণ পরে সে বাস থেকে নেমে স্কুলের দিকে হাঁটতে থাকে। তখনও সে দেখে চন্দ্রিমা তার পেছন পেছন আসছে, কিন্তু সে আর পেছনে ঘুরে দেখে না। অর্পিতার খুব রাগ হলেও সে আর কিছু না বলে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে সে সব কথা তার বন্ধুদের বলে। তারাও অর্পিতার কথা শুনে খুবই বিরক্তি বোধ করে। তার কথা শুনে তার বন্ধুরাও খুব রেগে যায়। আমাকে ডিস্টার্ব করার এত ইচ্ছা যে আমাকে পুরো স্কুল পর্যন্ত ফলো করতে করতে এসেছে। কাজবাজ না থাকলে যা হয় আর কি, চাকরিটা পেয়ে গেলেই শান্তি পায়। উপরবেলা করে যেন অন্য শহরে চাকরি পায়, তাহলে আমার চোখের সামনে থাকবে না। তুই তো ঠিকই বলেছিস অর্পিতা, তোকে ফলো করতে করতে আমাদের ক্লাসেও ঢুকে গেছে। কি সাংঘাতিক অবস্থা! এরকম জ্বালাই তোকে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। তোর দিদিটা কি সাংঘাতিক রে অর্পিতা। অর্পিতার কথা শেষ হওয়ার আগেই তাদের নতুন ক্লাস টিচার সেখানে চলে আসে। তুমি এখানেও চলে এসেছো? কি চাওটা কি তুমি? এইভাবে কেন আমাকে ফলো করছো? আমি আজকেই হেডমাস্টারকে বলছি। দাঁড়াও, বাড়িতেও জ্বালাবে, রাস্তাতেও জ্বালাবে। আমি আজকেই মা বাবাকে বলবো। অর্পিতার কথা শুনে সারা ক্লাসে হইচই শুরু হয়ে যায়। সবাই শান্ত হয়ে বসো। আজ থেকে আমি তোমাদের নতুন ক্লাস টিচার। আমাকে নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে সেই ক্লাসের বাইরে নীল ডাউন করে দাঁড়িয়ে থাকবে। আমাকে প্রত্যেকে আপনি করে বলবে। আমি কারোর বন্ধু বান্ধব নই যে আমাকে তুমি করে বলবে। কি ক্লাস টিচার? আমাদের স্কুলেই তোমাকে চাকরি পেতে হলো, তাও আবার আমাদেরই ক্লাসে? এ কি অশান্তি শুরু হলো রে বাবা! এবার তো দেখছি এ আমাকে বাড়িতেও জ্বালাবে আর স্কুলেও জ্বালাবে। তুই চিন্তা করিস না অর্পিতা, আমরা তো সবাই থাকবোই। তোর দিদি মানে সরি আমাদের নতুন ক্লাস টিচার তোকে বেশি বিরক্ত করতেও পারবে না। ময়ূক কিংবা বাকি কোনো বন্ধুর কথাতেই অর্পিতার শান্তি হয় না, কারণ সে তার দিদিকে ভালো করেই জানতো। এখন বাড়িতেও তাকে সতর্ক থাকতে হবে, না হলে পরীক্ষার খাতায় তার অসতর্কতার রেজাল্ট দেখতে পাওয়া যাবে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন অর্পিতা নিজের ঘরে তার বান্ধবীদের সাথে কথা বলছে, এমন সময় নতুন ম্যাডামটা খুব রাগী। তুই আবার ওনার সাথে এক বাড়িতেই থাকিস তো? এরকম রাগী আমার দিদি হলে আমি বাড়ি ঘর স্কুল সব ছেড়ে দিতাম। ম্যাডামের চোখ দেখলেই আমার ভয় লাগে। ওকে আমি ছোট থেকে দেখছি, ওর মতো শয়তান মেয়ে দুটো হয় না। ও ভেবেছে আমার স্কুলে আমার ক্লাসে পড়িয়ে ও আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে। ওটা আমি হতে দিচ্ছি না। অর্পিতার কথা শুনে অর্পিতার বাবা মিহির বাবু সেখানে চলে আসে। এই আবার কি কথা মা? যতই হোক তোর স্কুলের শিক্ষিকার ব্যাপারে কেউ এইসব কথা বলে? তোকে আমরা এই শিক্ষা দিচ্ছি? আর তাছাড়া তার আগে তো ও তোর দিদি, নিজের দিদিকে এইভাবে বন্ধুদের সামনে অপমান করতে নেই মা। তুমি জানো না বাবা ও আমার সাথে কেমন করে, তাও তুমি ওর হয়ে কথা বলছো? এখন তো ও আমাকে স্কুলেও বিরক্ত করে। রোজ আমাকে দিয়ে অনেক অনেক কাজ করায়। আমি স্কুলে পড়তে যাই নাকি ওর কাজ করতে যাই বলো? আমার বন্ধুদেরও আমার পাশে বসতে দেয় না। তার কথা শেষ হতে না হতেই চন্দ্রিমা সেখানে চলে আসে। তাকে দেখে অর্পিতার বাকি বান্ধবীরা ভয় পায়। তুই নিশ্চয়ই ভুলে গেছিস যে তোর স্কুলের শিক্ষিকা এখন তোর বাড়ির উপরতলাতেই থাকে। আমি মনে করিয়ে দেওয়ার জন্যই নিচে এলাম। খুব সাহস বেড়েছে তাই না তোর? আমি বলবো কাকুকে তুই কি কি করিস। কি করি আমি? আমি ভালো মেয়ে, বুঝেছো? আমি কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি কিচ্ছু করি না। আর আমার বাবা সেটা জানে। তুমি উল্টো পাল্টা বললেই তো আমার বাবা বিশ্বাস করবে না। জানো কাকু, এদের ক্লাসে একটা ছেলে আছে, ওর নাম ময়ূক।
তোমার মেয়ে বোধহয় ওর সাথে প্রেম টেম করছে। এটা একটা বয়স হলো বলো? সারাদিন ওই ছেলেটার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর চলতেই থাকে, তাই তো আলাদা করে দিয়েছি। সবাই জানে ও আমার বোন, ওকে শাস্তি না দিলে বাকিদের আমি কি করে শাস্তি দেব? এইসব তুমি কি বলছো দিদি ভাই? ময়ূক তো আমার বেস্ট ফ্রেন্ড, সেই ক্লাস 1 থেকে, বাবাও জানে। আর বাবা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি কৌশিকী আর সঞ্জনাকে জিজ্ঞাসা করো। অর্পিতার কথা শুনেই তার বান্ধবীরা আর কোনো ঝুঁকি না নিয়েই চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। অর্পিতার বান্ধবীদের এভাবে পালিয়ে যেতে দেখে মিহির বাবু খুব রেগে যায় আর অর্পিতাকে খুব বকাঝকা করতে থাকে। তারপর থেকে অর্পিতা নিজে স্কুলে শান্তিতে কারোর সাথে কথাও বলতে পারতো না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, টিফিন টাইমে বাইরে বেরিয়ে ফুচকা খাওয়া, এইসব প্রায় বন্ধ হয়ে যায়। এভাবে আরো কিছুদিন কাটে। একদিন তাদের স্কুলের পিয়ন এসে জানায় তাদের স্কুলের প্রাক্তন হেডমাস্টার মারা যাওয়ায় তাদের স্কুল সেকেন্ড পিরিয়ডের সময় ছুটি দিয়ে দেওয়া হবে। অনেকদিন পর সুযোগ পেয়েছি, সবাই মিলে সিনেমা দেখতে যাবি, কেউ জানতেও পারবে না। আর তাছাড়া সিনেমা দেখে তো সবাই টাইম মতো বাড়ি ফিরেও আসবো, কি বলিস? আর অর্পিতা, তুই চিন্তা করিস না, তোর দিদি বাড়িতে যাওয়ার আগে তুই বাড়ি পৌঁছে যাবি, কারণ সব টিচাররা এখন পুরানো হেডমাস্টারের বাড়িতে যাবে। ময়ূকের এই কথা শুনে তার বন্ধু বান্ধবরা সবাই রাজি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রিমা আগে বাড়িতে পৌঁছে অর্পিতার মাকে সব বলে দেয়। অর্পিতা বাড়িতে আসতেই অর্পিতার মা তাকে খুবই বকাবকি করে। অর্পিতা রাগ করে উপরে চন্দ্রিমার ঘরে যেতে চায় তার সঙ্গে কথা বলবে বলে, আর তাড়াহুড়ো করে সে পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। চন্দ্রিমা ছুটে আসে, সবাই ধরাধরি করে অর্পিতাকে হাসপাতালে নিয়ে যায়। বেশ অনেকক্ষণ চিকিৎসা চলার পর অর্পিতার জ্ঞান ফিরে আসে। এত রাগ করিস কেন মা? দেখ তো রাগের জন্য আজকে কি হলো। আমি অনেক বকেছি তোকে, বল আমাকে ক্ষমা করে দে। তুই মন দিয়ে পড়াশোনা করে যা খুশি কর, আমি তোকে কিচ্ছু বলবো না। আমি কথা দিচ্ছি, তুই যা বলবি তাই হবে। আমি আর ওই স্কুলে পড়বো না। এই স্কুলে আমার খেলে ঘুরে কথা বলে আড্ডা দিয়ে শান্তি নেই। আমি অন্য স্কুলে পড়বো। দিদি না হয় এখানে পড়াক, ও থাকলে আমার স্কুল লাইফটা আমাকে শান্তিতে কাটাতে দেবে না। ও নিজে স্কুল লাইফে কত মজা করেছে বলো, আমি করব না? আমার স্কুল পাল্টে দেবে তো মা, বলো? তোর মনে আছে ছোটবেলায় আমরা একসাথে কত খেলতাম? তুই আমার কাছে পড়তে আসতিস, আমি তোকে পড়িয়ে দিতাম, লিখিয়ে দিতাম। হঠাৎ করেই সেসব বন্ধ হয়ে গেল। বাবা মায়েদের ঝগড়ার কারণে আমাদের বন্ধুত্বটা মাঝখান থেকে নষ্ট হয়ে গেল। তোর সাথে ঝগড়া করে আমার খুব আনন্দ হতো, তাই তোর সাথে কথা বলবো বলে নতুন নতুন ঝগড়ার বাহানা খুঁজতাম। আর তোর স্কুলে আমি ইচ্ছা করে চাকরি নিয়ে যাইনি, আমার ওই স্কুল থেকে চাকরির অফার এসেছিল। ভাবলাম ওই স্কুলে পড়ালে তোর সাথে ঠিক আমার বন্ধুত্ব হয়ে যাবে, তাই রাজি হয়ে গেলাম। যদি জানতাম আমার মজার জন্য তোর এত বড় ক্ষতি হবে তাহলে আমি কোনোদিনও এরকম করতাম না। তুই আমাকে ক্ষমা করে দে বোন। চন্দ্রিমার কথা শুনে অর্পিতার চোখে জল চলে আসে। তার বাড়ির বাকি সবাইও খুব অনুশোচনা বোধ করে। তারপর থেকে তাদের বাড়িতে আর কখনো কোনো রকমের ঝামেলা অশান্তি হতো না। অর্পিতা আর চন্দ্রিমা ম্যাডাম আর ছাত্রী হলেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। নিশা এবং তুহিনের বিয়ে কালকেই হয়েছিল, আর আজকে নিশার মুখ দেখানোর অনুষ্ঠান ছিল। তাদের পাড়া প্রতিবেশী অনেকেই নিশাকে দেখার জন্য তাদের বাড়িতে এসেছিল। নিশার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল, আর তার শাশুড়ি মা রূপালী দেবী তার পাশে বসে কানে কানে অনবরত কিছু বলেই চলেছিল। ঠিক করে ঘোমটাটা দাও, কিভাবে ঘোমটা দিতে হয় সেটাও জানো না? একটুও যেন তোমার মুখ দেখা না যায়। ঠিক করে বসো। আর হ্যাঁ, কেউ মুখ দেখতে এলে পুরো ঘোমটা খোলার দরকার নেই, অল্প একটু মুখ খুলেই ঢেকে দেবে। তুমি স্বর্গের কোনো পরী নও যে সবাই তোমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবে। রূপালী দেবীকে তার বৌমার সঙ্গে ফিসফিস করে কথা বলতে দেখে তাদের প্রতিবেশী বুলটি দেবী বলে, কে গো দিদি, তখন থেকে দেখছি বৌমার কানে কানে ফিসির ফিসির করেই যাচ্ছ। কিসের এত কথা গো? একটু আমাদেরকেও বলো, আমরাও শুনি। না না, কিছু না, আসলে নতুন জায়গা তো, সেই জন্য বৌমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। কই আমরাও দেখি তুমি কেমন বৌমা করে এনেছো। কই দেখি, ঘোমটাটা তোলো, মুখখানা দেখি একবার। এই বলে বুলটি দেবী নিশার মাথার ঘোমটা সরিয়ে দেয়।
নিশাকে দেখে তাদের পাড়া প্রতিবেশী সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়, কিন্তু কেউ সরাসরি কিছুই বলতে পারে না। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে বলতে একে একে বেরিয়ে যায়। পরের দিন সকাল থেকেই জায়গায় জায়গায় নিশাকে নিয়ে শুরু হয় সমালোচনা। সকলেই নিশার গায়ের কালো রং নিয়ে আলোচনা করতে থাকে। দেখলে তো রূপালী দিদির বৌমার গায়ের রং কি কালো, এত কালো কেউ কিভাবে হতে পারে? ওরকম সুন্দর ফর্সা ছেলের কপালে এরকম কালো পেতনি জুটলো শেষ পর্যন্ত। জানি না বাবা, ওই রূপালী তো অনেক মিথ্যা কথা বলে। বিয়ের আগে একদিন আমার সঙ্গে গল্প করেছিল, বলেছিল ওর হবু বৌমা নাকি দুধের মতো ফর্সা। আর কালকে যা দেখলাম, দুধের রং সাদা হয় নাকি কালো হয় আমি সেটাই বুঝতে পারছি না। এভাবে মিথ্যা কথা বলার কি দরকার ছিল? সেটাই তো, মাথায় ঘোমটা দিয়ে বৌমার মুখ কতদিন ঢেকে রাখবে? একদিনেই তো আসল সত্যটা সকলের সামনে বেরিয়ে এলো। পাড়া প্রতিবেশীর মুখে এরকম নিন্দাজনক কথা শুনে রূপালী দেবী ভীষণ রেগে যায়। সে তার বৌমার কাছে গিয়ে বলে, তোমার জন্য হয়েছে এসব। কালকে বারবার করে বললাম তোমাকে ভালো করে মুখটা ঢেকে রাখো, তোমার জন্য মান সম্মান পুরোপুরি শেষ হয়ে গেল। মা, তুমি একে বকছো কেন? এতে নিশার কি দোষ ছিল বলো তো? সব দোষ এই মুখ পুরিটার। বিয়ের আগে সাদা দুধের মতো ফর্সা মেয়েকে দেখিয়েছিল, আর বিয়ের দিন পুরোপুরি মেয়েটাকেই পাল্টে দিল। সোনার লোভ দেখিয়ে আমাদের বাড়িতে তামা পাঠিয়েছে, তামা। হ্যাঁ মা, আমি তো সেটাই বলতে চাইছি তোমাকে। এসবের মধ্যে নিশার কোনো রকমের দোষ নেই। আমার নিশার দিদির সঙ্গে বিয়ে হওয়ার তো কথা ছিল, কিন্তু বিয়ের দিনের দিদি বাড়ি থেকে পালিয়ে যায়। ততক্ষণে আমরা বরযাত্রী নিয়ে ওখানে পৌঁছেও গিয়েছিলাম। নিশা তো শুধুমাত্র ওর বাবার মান সম্মান বাঁচানোর জন্যই নিজের জীবনের আত্মত্যাগ করেছে। এটাকে আত্মত্যাগ বলে? এরকম কালো মেয়েকে কেউ কখনোই বিয়ে করতো না। আমার তো মনে হয় এর বিয়ে হচ্ছিল না বলে এর বাবা মা ইচ্ছে করে এই প্ল্যানটা করেছে, আর এরকম কালো মেয়েকে আমাদের ঘাড়ে তুলে দিয়েছে। আমারও তো বিয়ে হচ্ছিল না মা। আমি একজন স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি মোটা। এত মোটা ছেলেকে আজকাল কোনো মেয়েই তো বিয়ে করতে চায় না। কিন্তু নিশা আমাকে দেখার পর কোনো মন্তব্যই করেনি, আমাকে নিজের বর হিসাবে মেনে নিয়েছে। এ একজন শিক্ষিত মেয়ে, এ চাইলেই বিয়ের দিন আমার সঙ্গে বিয়ে করতে অস্বীকার করতে পারতো, কিন্তু কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেছে। তুই কি উল্টো পাল্টা কথা বলছিস রে বাবা? একদিনে এই মেয়েটা তোর মাথা খেয়ে ফেলেছে। তুই মোটা তাতে কি? আমরা তোকে ছোটবেলা থেকে অনেক ভালো মন্দ খাবার খাইয়ে খাইয়ে মোটা করেছি। তুই নিজের খাওয়া দাওয়া কন্ট্রোল করলে, ডায়েট করলে আবার রোগা হয়ে যাবি। কিন্তু এই মেয়েটা কি কালো থেকে কখনো ফর্সা হতে পারবে? ঠিক আছে মা, যা হয়েছে এবার ছাড়ো এসব। আর এরকম করে বারবার নিশাকে বলো না তো, এ কষ্ট পাচ্ছে। কষ্ট? কিসের কষ্ট? যা কষ্ট হওয়ার আমারই হবে। বাড়ির বাইরে আমি বের হতে পারছি না। আমার জায়ের ছেলের বউটা কত ফর্সা, আর আমার বাড়ির বৌমা এত কালো। লোকজন তো শুধু এই নিয়েই আলোচনা করছে। এই মেয়ে শোনো, তুমি আজ থেকে সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকবে। তোমার এই কালো মুখ যেন কেউ না দেখতে পায়, আমি বলে দিলাম। ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করব। সেদিন থেকে নিশা সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকতো। বাড়ির কাজ করার সময়ও তাকে তার মুখ ঢেকে রাখতে হতো। এমনকি মাঝে মধ্যে রূপালী দেবী তার বৌমাকে নিয়ে যখন বাজার করতে যেত, তখনও নিশার মাথায় ঘোমটা থাকতো। এই দেখে তাদের উপর পাড়া প্রতিবেশী সকলেই হাসাহাসি করত। কি গো দিদি, তোমার বৌমা দেখতে অতটাও রূপ সুন্দরী নয় যে সব সময় মুখ ঢাকা দিয়ে বউকে নিয়ে ঘুরে বেড়াও। আমাদের পাড়ার সর্বসেরা সুন্দরী বৌমা হচ্ছে তোমারই জায়ের মেয়ে সায়নী। না না, আসলে আমাদের মধ্যে একটা নিয়ম আছে। আমরা অনেক নিয়ম নীতি পালন করি। বাড়ির বৌমাদের এরকম মুখ খোলা রেখে ঘুরতে নেই, সেই জন্যই আর কি। এই বলে রূপালী দেবী যত তাড়াতাড়ি সম্ভব তার বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় কাটতে থাকে। একদিন নিশা যখন রান্না করছিল, তখন সেখানে তার শাশুড়ি মা আসে। সে নিশার মাথায় ঘোমটা না দেখতে পেয়ে ভীষণ পরিমাণে রেগে যায়। এই মেয়ে, তোমার মাথার ঘোমটা কোথায়? তোমার সাহস কি করে হলো? এরকম মুখ ঢাকা না দিয়ে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। এখন হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলে আসে, তাহলে তোমার এই কালো কুচকুচে মুখ দেখবে? না মা, আসলে বাড়ির কাজ করার সময় মাথায় ঘোমটা দিতে খুব অসুবিধা হয়। বারে বারে শুধু ঘোমটাটা পড়ে যায়, আর আমি বারে বারে ঘোমটা তুলতে থাকি। মাথায় ঘোমটা দিতে যখন অসুবিধা হচ্ছে, তখন মুখে রুমাল বেঁধে রাখো। দরকার পড়লে মুখে কাপড় বেঁধে রাখো। যা ইচ্ছে করো, কিন্তু যেন তোমার মুখ আমি দেখতে না পাই। আর হ্যাঁ, বিকেলে তুহিন আমাদেরকে নিয়ে শপিং মলে যাবে বলেছে।
খুব সাবধান, আগেই বলে দিচ্ছি। ভালো করে মুখটা ঢেকেই তবে বাড়ি থেকে বেরোবে। এই বলে রূপালী দেবী সেখান থেকে চলে যায়। বিকেলবেলা বাড়ি থেকে বেরোনোর সময় নিশা তার মুখে একটা কালো রঙের রুমাল বেঁধে নেয়। শপিং মলে গিয়ে রূপালী দেবী বলে, এই যে বৌমা, এখানে কিন্তু আমাদের অনেক চেনা পরিচিত থাকতে পারে, তাই খবরদার মুখ থেকে রুমাল যেন না খুলে যায়। তারা কথা বলছিল তখনই হঠাৎ রূপালী দেবী তার বড় যা মালতী এবং তার ছেলে ও বৌমাকে দেখতে পায়। আরে ছোট, কেমন আছিস বল? হ্যাঁ দিদি, আমি খুব ভালো আছি। এই ছুটির দিনে ছেলেটা আমাদেরকে শপিং করতে নিয়ে আসলো। তোমরাও তো ফুল ফ্যামিলি চলে এসেছো। বৌমা, এটা আমার বড় যা। নিশা তার শাশুড়ি মায়ের কথা শুনে মালতী দেবীর পায়ে প্রণাম করে। এই দেখে মালতী দেবী তার বৌমা সায়নীকে বলে, বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার কাকিমায়ের পায়ে প্রণাম করো। না, আমি এসব প্রণাম টনাম করতে পারবো না, সরি। দেখছেন না আমি মিনি স্কার্ট আর হিলস পরে আছি, আর এসব প্রণাম আগেকার যুগে করা হতো, এখন মডার্ন যুগে এসব চলে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার নয় বৌমা, কোনো অসুবিধা নেই। আর নিশা, তুমি এভাবে নিচের মুখ ঢেকে রেখেছো কেন? আমি শুনেছি তুমি বিয়ের পর থেকে সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকো। তোমার মতো মেয়েদের এখনো পৃথিবীতে অস্তিত্ব আছে বলে আমি জানতাম না। না না, আসলে বিয়ের সময় নিশা মেকআপ করেছিল তো, ওই মেকআপের জন্য এর মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। মুখে বড় বড় দানা আর পিম্পলস হয়েছে। সেই জন্য ডাক্তার সবসময় মুখ ঢাকা দিয়ে থাকতে বলেছে, যাতে মুখে ধুলো ময়লা না লাগে। হ্যাঁ, নিশ্চয়ই আপনার বৌমা কম দামি মেকআপ ব্যবহার করেছিল, না হলে এরকম তো কারোর সঙ্গে হয় না। আমি তো প্রত্যেকদিন মেকআপ করি, দেখুন আমার মুখে কোনো দানা আছে, একেবারে ক্লিয়ার স্কিন। এরকম ভাবে সায়নী নিশাকে অপমান করতে থাকায় মালতী দেবীর ভালো লাগে না, তাই সে তার ছেলে এবং বৌমাকে নিয়ে অন্যদিকে শপিং করতে চলে যায়। বার্ধক্যজনিত কারণে মালতী দেবী ঠিকমতো হাঁটতে পারত না, সে খুবই আস্তে আস্তে হাঁটাচলা করত। আরে মা, আপনি করছেনটা কি? একটু তাড়াতাড়ি হাঁটতে পারেন না? এখানে শপিং করতে এসেছি নাকি স্লো মোশনে হাঁটতে এসেছি আমরা? চলুন তাড়াতাড়ি, এখন আমরা এসকেলেটরে উঠবো, 5 তলায় যেতে হবে। চলুন চলুন, তাড়াতাড়ি করুন। বৌমা, আমার এই চলন্ত সিঁড়ি দেখলে খুবই ভয় লাগে। আমি চলন্ত সিঁড়িতে উঠতে পারবো না। চলো না, আমরা লিফট দিয়ে উপরে উঠি, না হলে তুমি আমার হাতটা শক্ত করে ধরো, তাহলে আমার আর ভয় লাগবে না। দেখুন, এসব ন্যাকামি আমার সহ্য হয় না, ঠিক আছে? আপনি যেভাবে আসবেন আসুন, আমি উপরে যাচ্ছি, আপনার ছেলে অপেক্ষা করছে। এই বলে সায়নী চলন্ত সিঁড়ির সাহায্যে উপরে উঠে যায়। মালতী দেবী ভয়ে ভয়ে চলন্ত সিঁড়িতে উঠতেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে সে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে সেখানে নিশা চলে আসে এবং সে মালতী দেবীকে ধরে নেয়। এভাবেই মালতী দেবীর প্রাণ রক্ষা পায়। তাড়াহুড়ো করে মালতী দেবীকে ধরতে গিয়ে নিশার মুখ থেকে রুমাল খুলে পড়ে গিয়েছিল। কাকিমা, আপনি আমার সঙ্গে চলুন। আপনি চলন্ত সিঁড়িতে উঠতে পারেন না যখন, তাহলে কেন উঠছিলেন? আপনি আমার হাতটা ধরুন, আমি আপনাকে উপরে ছেড়ে দিচ্ছি। ঠিক তখনই সেখানে রূপালী দেবী আসে আর তার বৌমাকে দেখে প্রচন্ড রেগে যায়। বৌমা, তুমি মুখ খুলে এভাবে ঘুরছো কেন? আমি তোমাকে বলেছি না, তোমার কালো মুখ তুমি কাউকে দেখাবে না। চুপ কর ছোট, তুই এভাবে মেয়েটাকে আর কত অপমান করবি, কত অত্যাচার করবি এরকম একটা নরম মনের মানুষের উপর? আমি চলন্ত সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, আর আমাকে বাঁচাতে গিয়েই তোর বৌমার মুখের রুমালটা খুলে পড়ে গেছে। এরকম বৌমা উপরওয়ালা যেন ঘরে ঘরে সবাইকে দেয়। আমার বৌমা ফর্সা হতে পারে, কিন্তু তোর বৌমার মতো ভালো কখনোই হতে পারবে না। ও আচ্ছা, তাহলে আমার নামে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বদনাম করছেন। আপনিও শুনে নিন, আমার মতো সুন্দরী হট মেয়ে আপনি আর দ্বিতীয় খুঁজে পাবেন না। আমার মতো মেয়েকে সব ছেলেরাই বিয়ে করতে চায়, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, একদম ঠিক বলেছো। তুমি সত্যিই খুব হট। তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই আমরা তো আর বিয়ে করতে পারবো না, কিন্তু একদিন আমাদের সঙ্গে ঘুরতে চলো প্লিজ। দেখুন দেখুন, সবাই আমার কেমন প্রশংসা করছে। আমি আপনার এই কালো বৌমার মতো কখনোই হতে চাই না, বুঝলেন? যার দিকে কেউ কখনো ফিরেও তাকায় না। এসব দেখে সায়নীর বর অর্থাৎ মালতী দেবীর ছেলে আকাশ প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে সায়নীর গালে একটা চড় মেরে বলে, বিয়াদব মহিলা, তুমি দেখতে সুন্দর বলে নিজেকে কি মনে করো? তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করে আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। অনেক হয়েছে, আর নয়। শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকা দরকার। আমি তোমার সঙ্গে আর কোনো মতেই থাকতে পারবো না। আমি এবার বিয়ে করলে কালো মেয়েকেই বিয়ে করব।
সুন্দরী মেয়ের চেয়ে কালো মেয়েকে বিয়ে করা অনেক ভালো, যে আমার মায়ের খেয়াল রাখবে আর পরপুরুষের দিকে কোনো রকম নজর দেবে না। আকাশের কথা শুনে সায়নী খুব ভয় পেয়ে যায়। সে তার ভুলের জন্য আকাশের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি সত্যিই যা করেছি খুব অন্যায় করেছি। কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এরকম কথা বলবে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশা, কাকিমণি, আপনারাও আমাকে ক্ষমা করে দিন। এই ঘটনার ফলে রূপালী দেবীও তার ভুল বুঝতে পারে। সে তার বৌমাকে মন থেকে স্বীকার করে নেয়। সেদিনের পর থেকে তার বৌমাকে সে কখনোই মাথায় ঘোমটা দেওয়ার জন্য বলতো না।